আমরা একটা অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের একটা নতুন যাত্রায় আছি। যখন একটা শত্রুর বিরুদ্ধে লড়াই করি, একটা অপশক্তির বিরুদ্ধে লড়াই করি, তখন আমাদের মধ্যেও নানাভাবে আমরা যখন নতুন যাত্রা করতে চাই, সেই অপশক্তির ছায়া ভর করতে থাকে। আমরা একটা সরকারের পতন ঘটিয়েছি, যে সরকারটা একটা ফ্যাসিস্ট শাসন জারি করতে চেয়েছে, অনেকটা সক্ষম হয়েছিল। গুম, খুন, অত্যাচার, নির্বিচার হত্যাকাণ্ড, বিরোধী মত দমন, নানাভাবে বিভাজন সৃষ্টি, নিষিদ্ধ করা, এই সবগুলো তার অস্ত্র ছিল। যে দেশের অর্থনীতি $500 বিলিয়ন কাছে হিসেবে গন্ডগোল আছে, তার $238 বিলিয়ন যদি লুট হয়ে পাচার হয়ে যায়, বোঝেন কিভাবে একটা ব্যবস্থা কায়েম করেছে। লুটপাট করে ভাগ বাটোয়ারা দিয়ে ক্ষমতার বিভিন্ন খুঁটিগুলোকে লুট করার সুযোগ দিয়েছে। সেই লুটের ভাগ নিয়ে 15 বছর ধরে গুম করে, খুন করে, ভয় দেখিয়ে, বিভাজন সৃষ্টি করে এবং নিষিদ্ধের আওয়াজ তুলে তারা আমাদের শাসন করেছে। এখন আমরা যখন নতুন যাত্রা করতে চাইছি, আমরা তো এই শক্তিটার বিরুদ্ধে লড়াই করেছি। এই ব্যবস্থা যেটা তারা কায়েম করেছিল, সেটা কি এখনই বদলে গেছে? বদলে যায়নি। এই ব্যবস্থার পক্ষে যারা কাজ করেছে তারা সবাই বদলে গেছে, বদলে যায়নি, তারা এখনো আছে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার, এমনকি সমাজের বিভিন্ন স্তরে, এমনকি ক্ষমতার কেন্দ্রীয় জায়গাগুলোতেও তাদের অবস্থান আছে। একদিকে যেমন বাস্তবে বাধা সৃষ্টি করবে, অন্যদিকে তারা আমাদেরকে একই রকম আচরণ করার দিকে উদ্বুদ্ধ করবে, যাতে এই যে একটা চক্র, এটা বজায় থাকে। আমরা কি এইরকমই একটি বাংলাদেশ কায়েম করতে চাই, যে এইবার কেবলমাত্র আওয়ামী লীগের তার দোসরদের খুঁজে খুঁজে সবগুলো সমস্যা দেখা হবে, অপরাধ দেখা হবে, বাকিদের যেন কোনো অপরাধ নেই? একটা জিনিস মনে রাখবেন, ন্যায় বিচার ছাড়া কোনো দেশ এগোতে পারে না। আওয়ামী লীগের মতো একদলীয় চোখ, কানা চোখ, কেবল নিজেদের স্বার্থের বাইরে আর কোনো কিছু হবে না, এইরকম বাংলাদেশ চায় না। বর্তমান সরকার করুক, ভবিষ্যতের সরকার করুক, তারাও জনগণ ন্যায় বিচার পাবে, সেই রকম রাষ্ট্র ব্যবস্থা আমাদের তৈরি করা দরকার। আমাদের এখানে ক্ষমতা ব্যবস্থার যে নিয়ম, যেই ক্ষমতায় যাও ক্ষমতা তার মালিক বনে যায়, তারা জমিদারের চাইতেও অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে সবাইকে তার দাসে পরিণত করতে চায়। এইটাই তো বাংলাদেশের ইতিহাস আমরা দেখেছি। ক্ষমতার অপব্যবহারকারী 15 বছরে হয়েছে তা নয়, তার আগেও হয়েছে, সেটা স্বীকার করতে হবে। যারা আজকে অভ্যুত্থানের শক্তি, তারা নিজেদেরকেও বদলায়। সুতরাং আমরা মনে করি, ক্ষমতার যদি নতুন নিয়ম প্রতিষ্ঠা করতে হয়, রাজনীতির যদি নতুন নিয়ম প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইতিমধ্যে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো, তারা নিজেদের কতটা বদলাবেন, সেইটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং বাংলাদেশের নতুন গণতান্ত্রিক শক্তি কতটা দাঁড়াবে, সেটাও বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আমরা আগামী দিনে প্রবেশ করতে পারি। ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা হবে, গণতন্ত্র মানে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা জনগণের সম্মতি, জনগণের ভালোবাসার মধ্য দিয়ে আপনাকে অর্জন করতে হবে। আপনি জনগণের উপরে নানান ক্ষমতা মানে শক্তি প্রয়োগের মধ্য দিয়ে আগে ভাগেই সব দখল করে নিতে চাইছেন, সেইটা কোনো ক্ষমতার প্রতিযোগিতা না। আপনারা একই পথে হাঁটছেন এবং ওইটা লক্ষণ দেখাচ্ছে যে বাংলাদেশে ফ্যাসিবাদের বদলে গণতন্ত্রের পথে আমরা যাইতে পারবো কিনা, এই সন্দেহ জাগাচ্ছে। তরুণরা যে পথ দেখিয়েছে, তাতে যদি বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তির উদ্বোধন ঘটে তরুণদের মধ্য থেকেই, সেইটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান নেতা পালিয়ে গেছে, তারপর টেলিফোন করে করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের আর কোনো জায়গা নেই মানুষের মধ্যে। কিন্তু বাংলাদেশে তো গণতন্ত্র দরকার, বাংলাদেশে তো নতুন রাজনৈতিক শক্তি আসতে হবে। মনে রাখবেন, ক্ষমতা যদি একজনের হাতে চূড়ান্ত ক্ষমতা এসে জমা হয়, তাহলে সেইটা তাকে বিপথে নিয়ে যাবে। এখানে ক্ষমতার ভারসাম্য লাগবে, আর সেই ক্ষমতার ভারসাম্য একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাজনৈতিক ভারসাম্যের উপর নির্ভর করে। সুতরাং এই দেশের নতুন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উদ্বোধন দরকার, এবং যারা এই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে
পরীক্ষিত হয়েছে। আজকে আপনাদেরও তাদেরকে চিনতে হবে এবং শনাক্ত করতে হবে এবং নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। না হলে বাংলাদেশে আমরা গণতন্ত্রের পথটাকে মসৃণ করতে পারবো না। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন সামনে আসছে, প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে, কখনো কখনো সেটা বিরোধের রূপ নিবে, একে অপরের দোষ ত্রুটি ধরে মানুষের কাছে প্রকাশিত হবে। ওই যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এটা গণতন্ত্রের বৈশিষ্ট্য। কিন্তু আমরা এমন একটা ঐতিহাসিক মুহূর্তে আছি যে একদিকে আমাদের নির্বাচন কেন্দ্রিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা আছে, আবার আরেক দিকে একটা রাজনীতির নিয়ম ঠিক করার সকলের স্বার্থ এইরকম একটা ঐতিহাসিক অবস্থাও আছে। তাহলে আমাদের রাজনীতির নিয়ম ঠিক করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, আবার নির্বাচন কিংবা গণতন্ত্রের মধ্যে দিয়ে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতাও থাকবে। এই দুই জায়গা একসাথে নিয়ে চলার কঠিন দায়িত্ব আমাদের সকলের সামনে। সেই কঠিন দায়িত্বটি আমাদের পালন করতে হবে। রাজনৈতিক একটা বন্দোবস্ত তৈরির জন্য জাতীয় ঐক্যমত্যের যে প্রয়োজনীয়তা, সেটা যেন আমরা কোনোভাবে ভুলে না যাই আমাদের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার মাঝে। তাহলে বাংলাদেশ বিপর্যয়ে পড়বে, অভ্যুত্থান বিপর্যয়ের দিকে যাবে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলি, আপনারা এমন একটা ঐতিহাসিক সময় দায়িত্ব পালন করছেন যখন আপনাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি রাজনৈতিক দলের সাথে সরকারের দূরত্ব সৃষ্টি হয়, এই দল যাদের সম্মতির ভিত্তিতে দাঁড়িয়ে আছে তাদের সাথে দূরত্ব তৈরি হলে সরকারের কিন্তু পায়ের তলায় মাটি থাকে না। আমরা শুরু থেকে বলেছি, এই অভ্যুত্থান সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে হয়েছে। ছাত্রদের অগ্রণী ভূমিকা আমরা স্বীকার করি, কিন্তু বাংলাদেশে ছাত্র, শ্রমজীবী মানুষ, তরুণরা এবং তাদের অভিভাবকরা, দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, শিশু, নারী, বাঙালি, আদিবাসী, হিন্দু, মুসলমান, প্রত্যেকেই জীবন দিয়েছেন, প্রত্যেকেই লড়াইয়ের মধ্যে ছিলেন। বাংলাদেশটাই যেন মাটি ফুঁড়ে নতুন করে জেগে উঠেছিল। এই বাংলাদেশের যে ঐক্য, সেই ঐক্যটা আমাদের ধরে রাখা দরকার। এখানে কোনো সিদ্ধান্ত কেউ এককভাবে নিতে পারেন না। এইটার পদ্ধতিগত জায়গা হবে কনসেনসাস, সমঝোতা, ঐক্যমত্য। কেননা এখানে বিভিন্ন শক্তি এক জায়গায় হয়েছে। জনগণের যে ঐক্য, সেটা কিভাবে প্রকাশিত হয়? জনগণকে যারা নানা দিক থেকে প্রতিনিধিত্ব করে, বিভিন্ন রাজনৈতিক দল করে, শ্রেণী পেশার সংগঠনগুলো করে, সিভিল সমাজের প্রতিনিধিত্বরা করে, সর্বোপরি আমাদের ছাত্র সমাজ তারা করে। সরকার সতর্কভাবে যদি ঐক্যমত্যের কাজটিকে ফ্যাসিলিটেট করে করে এগিয়ে নিয়ে যায়, তাহলে বাংলাদেশে এখন পরিষ্কারভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হওয়া সম্ভব কোন কোন সংস্কার নির্বাচনের আগেই সম্পন্ন করা যাবে, সেটা করতে কতদিন সময় লাগবে, তার মধ্যে দিয়ে নির্বাচন কোন মাসে কোন তারিখে হবে, এই পুরো রোডম্যাপটি আগামী কিছুদিনের মধ্যেই তৈরি করা সম্ভব। সব সংস্কার নির্বাচনের আগে সম্ভব না, কেননা সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কার করতে হলে নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে। সে কারণে দেখেন, নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার, তেমনি সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন দরকার। যারা নির্বাচন আর সংস্কারকে পরস্পর বিরোধী দাঁড় করাচ্ছেন, তারা ভুল করছেন। নির্বাচন এবং সংস্কার একই বিষয়। কেউ নির্বাচন আগে চাইছেন, কেউ পরে চাইছেন, এবং দুইজনই সংস্কারের নানান রকম ব্যাখ্যা দিচ্ছেন। এটা আসলে যথার্থ হচ্ছে না। বরং যথার্থ জিনিসটা হচ্ছে, নির্বাচনের আগে যে সংস্কারগুলো সরকার, সেটা নির্বাচনের জন্যই দরকার। আবার পুরো সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে গেলেও আমাদেরকে একটা নির্বাচন লাগবেই। তাহলে আমাদের সংবিধান সংশোধন কি এইরকম অষ্টাদশ, ঊনবিংশ এইরকম সংশোধনী হবে, আর সেইটাকে পরবর্তীতে কোনো আদালত বাতিল করে দেবে? সেই রকম ব্যবস্থা যাতে না হয়, তাহলে আগামী নির্বাচনটা হওয়া উচিত সংবিধান সংস্কার সভার নির্বাচন। সংস্কারটা হবে জনগণের সম্মতির ভিত্তিতে, এবং সংস্কারকৃত সংবিধান হবে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশ। কাজেই সেই সংবিধান যাতে আর আদালতের বাতিল করার কোনো সুযোগ না থাকে। আদালতের কাজ হবে সেই সংস্কারকৃত সংবিধান যেটা জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, তার সুরক্ষা দেওয়া, তার অভিভাবকত্ব করা। সেই জায়গা আগামী নির্বাচন হওয়া দরকার। কিভাবে সেটা হতে পারে, সকল রাজনৈতিক দলগুলো আমরা কিভাবে সেই জায়গায় আসতে পারি, ঐক্যমত্যের জায়গা তৈরি হতে পারে, এটাই আজকের দিনে তরুণদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তরুণরা গত 15 বছরে এই রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। যে দেশে তরুণরা ভোট দিতে পারে না, ন্যূনতম কোনো নীতি নির্ধারণী কাজে তাদের কোনো সৃজনশীল ভূমিকা রাখার সুযোগ রাখা হয় না, সেই দেশে রাষ্ট্র আর টিকতে পারে না, কারণ সে তার জনগোষ্ঠী থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
আমরা বাংলাদেশের তরুণদের জন্য এমন জায়গা তৈরি করতে চাই যাতে করে রাষ্ট্র তার সমস্ত নীতি নির্ধারণে তরুণরা তাদের সৃজনশীল ভূমিকা নিয়ে জায়গা নিতে পারে, দেশকে রাষ্ট্রকে নিজের মনে করতে পারে এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সমস্ত শক্তি দিয়ে তারা নিজেদের কর্ম এবং তৎপরতা চালাতে পারে। এবং মনে রাখবেন, আমাদের লক্ষ্য একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। এই বাংলাদেশে বাঙালি যেমন থাকবে, তেমনি চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, মান্দি, ওরাও সমস্ত বাংলাদেশের অন্য জাতিরাও থাকবে। তাদের স্বীকৃতি ছাড়া তাদের উপরে রাস্তায় হামলা করে দেন আপনারা, এটা বাংলাদেশ হয় না। এই দেশ কেবল মুসলমানের নয়, এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরও। এইটা আমরা যেন সবাই মনে রাখি। ফলে সবাই মিলে এই বাংলাদেশ আমরা করব। এই সকল মানুষের অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ আমরা চাই। এটাই কিন্তু জুলাই আগস্টের যদি বলেন আকাঙ্ক্ষা। জুলাই আগস্টের আমাদের সন্তানরা কোন বাংলাদেশটা দেখতে চেয়েছে? শেখ হাসিনা যেভাবে বিভাজন করে দিতে চেয়েছে, পোশাক আশাক, দাড়ি, টুপি, সমস্ত কিছু দিয়ে, এই সমস্ত বিভাজনকে অতিক্রম করে বাংলাদেশটা তৈরি করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার এবং কি নিয়ে ঐক্যবদ্ধ হব সেই সচেতনতা দরকার। আগামী তরুণদের কাছে আমরা সেই প্রত্যাশা করি।